দেখেন বাংলাদেশে একজন উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে। এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না, আসলে অর্থনীতি, ব্যবসা, চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি। এমনকি সম্পাদকদের মধ্যে আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে। তো এটা তো ভালো সিস্টেম না। এর জন্য তো অন্যদের তো আপনার জায়গা ছাড়তে হবে। তো আপনি যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে অন্য কেউ তো। খালেদ ভাই, আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন, কেউ যদি যোগ্যতার ভিত্তিতে, আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে, আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে, আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে, অর্থাৎ তার ছেলে রাজনীতি করতে হবে, এটা কি হয়? আপনি বলেন তার অধিকারে খর্ব করছেন না? অবশ্যই খর্ব করতেছি। সে যদি রাজনীতি করতে আসতো, একজন কর্মী হিসাবে, হেলাল ভাই, সে যদি রাজনীতি, আপনার ছেলে যদি জার্নালিস্ট হয়, কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল, তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না? সেটা না ভাই। ভাই বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হইতো, হেলাল ভাইয়ের ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে, কালক্রমে তিনি সবকটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতি এটা হয় না রে ভাই। আমি আপনারও অনুরোধ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হয় না। নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা লেটারাল এন্ট্রি হয়। এইটা যতদিন পর্যন্ত, আমি একটু বলি খালেদ ভাই, আমরা একটু আদিবরে শুনবো না, আদিবরে শুনে আবার এই প্রশ্নটা উত্তর শেষ করি আমি। দেখেন পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? আপনার নেহেরুর মেয়ে আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? তার ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ কি হচ্ছে না? খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে, খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে। এই জন্য আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো উদাহরণ দিয়েছেন, এই জন্য কিন্তু আজকে কংগ্রেস শেষ। কংগ্রেস শেষ কিন্তু আজকে এই জন্য। কংগ্রেস শেষ এটা আপনার ধারণা, কংগ্রেস শেষ আপনার ধারণা। জর্জ বুশের ছেলে কি আপনার হচ্ছে না? আমেরিকার সবগুলি স্তর পার হয়ে আসবে ভাই। আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। ওকে, ঠিক আছে, এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। এটা আপনার ভিউ। আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে যাই। আরিফুল ইসলাম আদিব, আপনি যদি খুব সংক্ষেপে কিছু বিষয়ে আসলে, মানে আমার প্রশ্নে আসার আগে কিছু বিষয়ে আসলে হেলাল ভাই মন্তব্য করেছেন, বিক্ষিপ্ত মন্তব্যের কথা বলেছেন, এই বিষয়ে যদি আপনার মন্তব্য থাকে আপনি একটু সংক্ষেপে করেন, তাহলে আমি প্রশ্নটা করি আপনাকে। প্রথমে আমি যেটা বলি, হেলাল ভাই বলেছেন যে আমরা রাজনৈতিক দল হয়ে এখনো উঠিনি, কিন্তু তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে রাজনৈতিক নিবন্ধিত দলগুলোর সাথেই তারা বিএনপি লিয়াজুক কমিটি বসছে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শুধু রাজনৈতিক নিবন্ধন পাওয়া দলগুলোর বাহিরেও বিএনপি যতগুলো দলের সাথে বসে, এবং ইলেকশনের আগে আমরা তারা দেখেছি যুগপথের সাথে তাদের 64 দলের একটি তালিকা প্রকাশ করেছিল, এবং অভ্যুত্থান পরবর্তীতেও এমন অনেক রাজনৈতিক দল আছে যে দলগুলোর আমরা সকল রাজনৈতিক দলকেই সম্মান করি, শ্রদ্ধা করি তাদের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক চর্চার জায়গা থেকে, কিন্তু তারা সেই জায়গা থেকে এনসিপি কে কিছুটা অ্যাভয়েড করে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের প্রেসার দেওয়া কিংবা তাদেরকে এক ধরনের নিজেদের পক্ষে নিয়ে আসার একটা বলয় তৈরি করতেছে, এবং এটা এক ধরনের আমি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে হয়তো সুস্পষ্ট নাম ধরে অভিযোগ করবো না। ঐক্যমত্য কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকেই বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে যেন বিএনপির ঐক্যমত কমিশনকে যে প্রস্তাবগুলা দেওয়া হয় কিংবা সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাবগুলো দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে। এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনঅফিসিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে, তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছে। ফলে আমরা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববৃহৎ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গা থেকে সেটা আমরা আশা করি। না আদিব, এখানে আমার একটু দুইটা কথা বলার। আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন, কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, 2 মাসের কম বয়সে একটি রাজনৈতিক দল, কিন্তু প্রথম থেকেই বিএনপিকে যে ভাষায় তার আক্রমণ করে আসছে, যেভাবে বিএনপিকে প্রতি পদে পদে যেন এই 16 বছরে বিএনপির এত যে, দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি, বিএনপির পক্ষে কিন্তু কোন একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না। যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামায়াত ইসলামের ছিল, যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল, বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না। বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে, রাস্তায় মার খেতে হয়েছে। আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে, হেলাল ভাইয়ের এগেইনস্টে শুধু 204টি মামলা হয়েছে, এর মধ্যে তিনি কনভিক্টেড হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার, এবং বিএনপিকেই আপনারা একটা রাজনৈতিক প্রতীক, এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোন একটা কাজ করছে। মানে কি ভয়ঙ্কর! মানে আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সবচেয়ে, মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা। কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই, বিএনপি বালুর ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন। মানে এইটা ঠিক হয়েছে কিনা? আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? আমাদের প্রথমেই আমাদের অভ্যুত্থান যেদিন 5ই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত, সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সেখানে প্রথমেই বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর, একই সাথে গত 16 বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে
এবং যারা জীবন হারিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। এবং প্রথম যে 5টা পয়েন্ট বলেছিল সেখানে 2 নম্বর পয়েন্ট এটা ছিল যে 16 বছরে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা। অর্থাৎ প্রথম তিনি আন্দোলনে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন তার যে সমন্বয় ছিলেন আইন ইসলাম, সংবাদ সম্মেলনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আদিব ভাই বলেছেন। আদিব ভাই আমি একটা কথা বলি, আদিব ভাই একটুখানি খেয়াল করে দেখেন, আদিব ভাই একটুখানি খেয়াল করে দেখেন, আপনি রাগ হয়েন না, একটু খেয়াল করে দেখেন। আপনি দেখেন 16 বছর অবদানের কথা আপনি বাদ দেন, জুলাই আগস্টের শহীদের মধ্যে বিএনপির বা ছাত্র দলের একজন কর্মী ছিলেন ওয়াসিম। পাঠ্য বইতে শহীদদের কথা বলা হয়েছে, ওয়াসিমের নাম বাদ। এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো, ওয়াসিমের নাম বাদ। আপনাদের মুখে কোনোদিন আমরা ওয়াসিমের নাম শুনি না। এইটার কারণ কি? আপনারা কি ইচ্ছা করে ভুলে যান? বাদ দেন, কি করেন এটা? মানে বিএনপি করে কি সে শহীদ হয়ে অপরাধ করছে? স্পষ্টভাবে আমরা এখানে স্লোগান, আমাদের এখানে 2টা স্লোগান দেওয়া হয়। একটা হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং তাকে, এটাও কিন্তু আমাদের সেই স্লোগান দেওয়া। আপনাকে যদি দেখতে চান, আমার এখন হয়তো সময় নেই, আমি স্পষ্ট করে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো তো হয় সেখানে আপনার প্রোগ্রামগুলিতে আমি একটু নিয়ত থাকি, আদিব ভাই আমার মাফ করে দিন, আমি একটু নিয়ত থাকি, আমার পক্ষে তো আর প্রোগ্রামগুলিতে যাওয়া সম্ভব না। আমি নেতা কর্মীদের কথা শুনি ভাই। ওয়াসিমকে কোনোভাবেই আমরা কিন্তু ডিজোন করতেছি না। আর রাষ্ট্রীয়ভাবে যেটা বলছেন যে রাষ্ট্র এবং সরকারের সাথে আমাদেরকে একই সাথে মেলালে, একই ফ্রেমিং এ দেখলে সেটা আমি মনে করি ঠিক না। বরং এই সরকারটা তো শুধু ছাত্রদের সরকার না কিংবা এনসিপির সরকার না, বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার। যেই সরকার গঠনে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন, যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন, তিনি গভর্নমেন্টে আসতে পারেন না। তারপরে যদি এই সরকারের যতজন উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন, তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন, প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন, জেলা জজ হয়েছেন, অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন, তাহলে রাষ্ট্রের কমপক্ষে 70% বেশি প্রভাব প্রতিপত্তি পদবিতে বিএনপি এখানে করছে। প্রভাব প্রতিপত্তি যদি আপনি বলেন, প্রভাব প্রতিপত্তির কথা যদি আপনি বলেন, আদিব ভাই আমি একটা কথা বলি, আদিব ভাই আমি একটা কথা বলি, কিংবা হচ্ছে কি জায়গা করছেন সুস্পষ্টভাবে প্রভাবিত। ফলে তারপরে যদি আপনি আদিব ভাই সরকারের জায়গা থেকে, জি ভাই আদিব ভাই আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো, তাদের মনোভাবের লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না। কিন্তু সেইটা না, আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই, রেলের 3 জনের কথা আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি নো স্পোক করতেছেন, সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন, আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাগ পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াত ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে। জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মামুন, আপনি সরকারে না থাকা আসিফ মামুন সজীব ভুইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকা এসছে, এটা যদি সাংবাদিক না দেখা দিত উনি বাদ দিতেন তাকে? বাদ দিতেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন, সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটা জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আমরা জানবো কেমনে, আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ। ভাই এপিএস এর তো সাইডে অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক, তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক, মানে হ্যাঁ তাকে বাদ দিতে হয়েছে, এটা তো ঠিক না। বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি। মুয়াজ্জেম হোসেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য ক্যারিয়ার করতে চাচ্ছেন, সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন, পরবর্তীতে সরকার তার আবেদন, এই ব্যাখ্যা আপনার কাছে সন্তোষজনক মনে হয়েছে? আর গাজী তানভীরের ব্যাপারটা, আর গাজী তানভীরের ব্যাপারটা, গাজী তানভীর, হ্যাঁ গাজী তানভীরের বিষয়ে দেখেন যে প্রথমে যে বক্তব্যটা আসছে এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল, পরবর্তীতে তারপরের দিন গাজী তানভীর তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্যে থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন। পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিকভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন, সংগঠনের মধ্যে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্যর প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে, তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে, যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে আমি অ্যাবসলিউটলি এটা আপনার সাথে একমত। আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না।